বিএনপি এক ধরনের অসন্তুষ্ট। যদি নির্বাচন ডিসেম্বরে হয় বা জুনে হয়, 6 মাসের ব্যবধান, পার্থক্য কি? এটা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এবং আপাকে ধন্যবাদ। এক পার্থক্য কি, খুব বেশি পার্থক্য নাই ডিসেম্বর টু জুনের মধ্যে, কিন্তু বিএনপির দিক থেকে সবসময় তারা রোডম্যাপের কথা বলেছে এবং আজকে তাদের যে মিটিংটা ছিল প্রধান উপদেষ্টার সাথে, সেখানে তারা বলেছেন যে তারা রোডম্যাপ জানতে চাইবেন। কিন্তু আপনি যদি মিটিং শেষ করে এসে যদি বিএনপি মহাসচিব মহোদয়ের এবং ওই টিমের প্রতিক্রিয়া খেয়াল করেন, ওনারা কিন্তু নিজেরা একটা বোঝা যাচ্ছে যে একটা রোডম্যাপ বা একটা রোডম্যাপ না, আসলে তারা ডেডলাইন ঠিক করে তারপর তারা এই মিটিংয়ে বসেছে। কারণ তারা এসে বলেছেন যে যদি ডিসেম্বর ইজ কাট অফ টাইম, পরিষ্কারভাবে এটা কথা হয়েছে, এরপর দেশে বিশৃঙ্খলা হবে, একদম সংকট বাড়বে, বিশৃঙ্খলা হবে, এরকম বলেছেন। তার মানে তো আপনি রোডম্যাপটা প্রধান উপদেষ্টার কাছে জানেন যে আমাদেরকে রোডম্যাপ বলেন, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে আমরা মনে করি রোডম্যাপ ডিসেম্বরে আপনাকে ইলেকশন দিতে হবে, এটাই দাঁড়ালো ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা বারবার বলেছি যে আমাদের কিন্তু ডিসেম্বরে আজকেও আমাদের আহ্বায়ক তিনি বলেছেন যে প্রাথমিকভাবে আমাদের কিন্তু এই টাইম ফ্রেম নিয়ে কোনো আপত্তি নেই, মানে সেটা ডিসেম্বর টু জুন। যে আমরা তো মনে করি যে রোডম্যাপ ইজ অলরেডি গিভেন। রোডম্যাপ মানে কি? রোডম্যাপ হচ্ছে একটা, আপনি স্টেপসগুলো বোঝা যাবে, এটা হবে, এটার পর এটা হবে, জাতীয় ঐক্যমত্য কমিশন সবার সাথে কথা বলছে, একটা মিনিমাম জায়গায় আমরা পৌঁছাবো, ফান্ডামেন্টাল কী কী সংস্কার করতে হবে, তারপর আপনি ইলেকশনে যাবেন, এই হলো রোডম্যাপ। বিএনপি যেটা জানতে চাচ্ছে সেটাকে আমাদের কাছে ডেডলাইন মনে হচ্ছে, যে আপনাকে তারিখ বলতে হবে। হ্যাঁ, তো রোডম্যাপ আর ডেডলাইনের মধ্যে একটা এখানে গুলিয়ে ফেলা হচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা বলেছি যে প্রাথমিকভাবে আমাদের কোনো অসুবিধা নেই, এটা ডিসেম্বরে হোক কি জুনে হোক। আমরা যেটা জানতে চাচ্ছি, যে অ্যাসুরেন্স চাচ্ছি, যে এমন যেন না হয় যে ডিসেম্বরে ইলেকশন দিতেই হবে এবং এই জন্য আপনি কিছু সংস্কার করতে পারেন আর না পারেন, এর মধ্য দিয়ে আপনি চলে গেলেন। এইটার বিরোধিতা আমরা করছি। আমরা বলছি যে বিচারের রোডম্যাপ কোথায়, সংস্কারের রোডম্যাপ কোথায়, এগুলো তো নাই। হ্যাঁ, বরং যতটুকু ইলেকশনে তো আপনি বুঝতে পেরেছেন যে ডিসেম্বর টু জুনের মধ্যে ইলেকশনটা হবে, কিন্তু সংস্কারের কিন্তু রোডম্যাপটা এখনও জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু মাত্র কাজ শুরু করেছে। আগামীকাল বিএনপির সাথে বসবে, আমাদের সাথে তাদের বৈঠক আছে তার পরের দিন। সো আমরা তাদের কাছে আসলে জানতে চাই যে সংস্কারটা, রোডম্যাপটা কোন সংস্কার কিভাবে করবে এবং সেখানে জনগণের মতামতগুলো কিভাবে নেওয়া হবে, এই সব অনেকগুলো ইস্যু আছে। এগুলো সেরে আপনি ইলেকশনে যাবেন, এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা রাজনৈতিক দল করেইছি ইলেকশনে কম্পিট করার জন্য, এবং বাংলাদেশে আমরা বারবার বলেছি বাংলাদেশে ইলেকশন ছাড়া অন্য কোনো ওয়ে নাই, মানে ইলেকশনে আপনাকে যেতেই হবে। এটা ইলেকশন ডিসেম্বরে দিতে হবে, আলোচনাটা এরকম না হয়ে উচিত ছিল যে সকল কারণে, যে আপার কথার মধ্যে অনেকগুলো ব্যাপার চলে এসেছে, যে বাংলাদেশে ইলেকট্রাল সিস্টেমের কতগুলো প্রবলেম আছে, যে এখানে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে কিন্তু অনির্বাচিত সরকার কায়েম হয়েছে বারবার, একবার না। যদি এমন হতো যে আওয়ামী লীগ একমাত্র করেছে তাহলে বোঝা যেত। আপনি 72 সাল থেকে যতগুলো বাংলাদেশে নির্বাচন হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নির্বাচিত সরকারকে পজিটিভ অর্থে গণ অভ্যুত্থান, নেগেটিভ অর্থে সামরিক কূ ইত্যাদি করে সরাতে হয়েছে, গণ আন্দোলন করে সরাতে হয়েছে। এটা 75 সালে বাকশাল করলো তারা, এরপর তো দীর্ঘ সামরিক শাসন, তারপরে ইলেকট্রাল সিস্টেম আসলো। আমরা ধরে নিলাম যে আর হবে না, 3 জোটের একটা রূপরেখা ছিল, সেটা প্রথমবারই হোঁচট খেলো 96 সালে আন্দোলনের মধ্যে দিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো। 96 থেকে 2001 সালের ওই সরকারটাকে মনে হয় আওয়ামী লীগের, যে তারা বোধহয় এমনি ক্ষমতা ছেড়ে দিয়েছিল বা স্বেচ্ছায় ছেড়ে, আসলে তা না। তখনও শেখ হাসিনা কিন্তু বিচারপতি বয়স বাড়ানোর চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা ইলেকশন দিব, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটা পারেন নাই। কিন্তু আবার 2001 থেকে 2006 সরকার এসে দেখবেন যে ওই বিচারপতি বয়স বাড়ানো, তার ফলাফল তো খুব ভয়াবহ হলো। আওয়ামী লীগের তাণ্ডব দেখলাম আমরা, মানে লগি বৈঠা, লাশের উপর নৃত্য এবং 111 এবং এই 15 বছরের এই যে দীর্ঘ অপশাসন। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রাল সিস্টেমের মানে ইতিহাস, যে ইলেকশনের মধ্য দিয়ে আসা সরকারকে মানে আনইলেক্টেডভাবে ক্ষমতা থাকতে দেখা যাচ্ছে। এই জন্য আমরা বলছি যে মৌলিক সংস্কার মানে কি, যে আপনাকে স্টেট ইনস্টিটিউশনসগুলোকে প্রধান নির্বাহীর মানে হস্তক্ষেপ মুক্ত করতে হবে, এবং মুক্ত করলে আপনি যদি নিয়োগগুলো, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরা একটা আপাত সমাধান ভাবছি, কিন্তু আপনি যদি দেখেন যে কারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবে, সেটার যে ব্যবস্থা করা হয়েছে, হয় সাবেক প্রধান বিচারপতি অথবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তখনই কিন্তু কি হয় যে ওই যে নিয়োগটা যদি আপনার হাতে থাকে, আপনি তো আগেই এমন লোক সেট করতে থাকবেন, যেটা চেষ্টা কিন্তু এই যে বিএনপি যে 14th সংশোধনী যে চেষ্টাটা করেছে, এটা কিন্তু রাস্তা দেখে গিয়েছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ প্রথমে এটা চেষ্টা করেছে, সম্ভবত ওনার নাম রুহুল আমিন বা সামথিং ছিল, আমার এই মুহূর্তে মনে নাই। কিন্তু এরপরে বিএনপি এসে আবার একটা চেষ্টা করলো, এবং একজন নিজেদের প্রধান মানে উপদেষ্টা হিসেবে একজনকে চাওয়ার জন্য তারা একটা সংশোধনী পর্যন্ত করলো সংবিধানের। তাহলে ইভেন আমরা মনে করছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেখানেও কিন্তু ঘাপলা আছে। এখন কিন্তু এই যে একটা খুব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব এসছে, যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যার মধ্য দিয়ে আপনি সাংবিধানিক পদগুলোকে নিয়োগ দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটা কিন্তু একটা খুব মৌলিক জায়গা। যদি নিয়োগগুলো প্রধান নির্বাহীর কিংবা সরকারের হাতে, যেটাকে আমরা এক্সিকিউটিভ বলি, তার হাত থেকে বাইরে আনা যায়, রাষ্ট্র যদি নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ আচরণ করতে পারে, দুদক
নির্বাচন কমিশন সহ অন্যান্য যে মানবাধিকার কমিশন সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাহলে কিন্তু আর নির্বাচনকে ম্যানিপুলেট করা যায় না। এবং এখানে জনপ্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন দেখেন, পুলিশের কি একটা সুষ্ঠু গত 15 বছরে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ইতিহাস আছে? এই জনপ্রশাসনের গত 15 বছরে কি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ইতিহাস আছে? তাহলে এগুলোর সংস্কারটা তো আমরা জানতে চাইবো অবশ্যই, যে পুলিশ সংস্কারে কী করলেন, জনপ্রশাসন সংস্কারে কী করলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে যে সমস্ত আলামত দেখাচ্ছে, একটা ভুয়া একটা দলকে, যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, কি মাইনরিটি একটা দল, তাদেরকে তারা নিবন্ধন দিয়ে বসে আছে, ঠিক আছে। আবার আমরা আত্মপ্রকাশ করার পরেই তারা 20 এপ্রিলের মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে বসলো, ইত্যাদি বিষয় আছে। ফলে নির্বাচন কমিশন কি এই 2022 সালের আইনেই চলবে, যে আইনে বিএনপি সহ সকল দল বিরোধিতা করেছিল, নাকি এই আইনটা পুনর্গঠনের ব্যাপার আছে? অনেকগুলো ইস্যু আছে। এই ইস্যুগুলো এমন না যে অনন্তকাল লাগবে, এই ইস্যুগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। কিন্তু আপনি যখন এগুলোকে ওভারলুক করে বলেন যে ইলেকশনটাই হচ্ছে মূল সংস্কার বা ইলেকশন করলেই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশ্বস্ত হই না। তার কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসটা আমাদেরকে আশ্বস্ত করে না। এই হচ্ছে আমাদের পজিশন, যে আপনি সংস্কার করবেন এবং তারপরে সংস্কারের আমরা বলেছি যে নির্বাচনী সংস্কার, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে সংস্কারের অনিবার্য আউটকাম হচ্ছে নির্বাচন। নির্বাচন আসতেই হবে বাংলাদেশে, কিন্তু তার আগে সংস্কারটা ম্যান্ডেটরি। এবং আরো একটি অভিযোগ আপনারা তুলেছেন যে দেশের প্রশাসনের অধিকাংশ বা বেশ কিছু জায়গায় যেখানে বিএনপি সমর্থিত লোকজন বসে আছে, সেটি রেখে আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে না সেক্ষেত্রে। এটা একটা খুবই রূঢ় বাস্তবতা। আমরা যারা এলাকায় যাচ্ছি তারা আমরা এটা খুব টের পাচ্ছি যে ডিসি, এসপি, ওসি, ইউএনও সহ তারা কীভাবে স্থানীয় বিএনপির সাথে, এটা একটা মানে একটা খুব দহরম মহরম সম্পর্ক হয়ে গেছে তাদের মধ্যে। আমাদেরকে সর্বোচ্চ টলারেট করা হচ্ছে কোথাও কোথাও, কিন্তু এমনভাবে এটা আপনি দেখবেন যে টেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু এমনভাবে বিএনপির কথায়, ইভেন বিএনপির কথায় আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছে। আমি নরসিংদীর কথা বলতে পারবো, মাধবদীতে এরকম ঘটেছে। আওয়ামী লীগের একজন দাগী আসামি পালিয়েছিলেন, হঠাৎ করে তাকে জনতা ধরে পুলিশের সোপর্দ করেছে, বিএনপি নেতারা গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে। এই ঘটনা আপনি আরও টের পাবেন, এরকম সারা বাংলাদেশে আছে। ফলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও আমাদের প্রশ্ন আছে, মাঠ প্রশাসন। ফলে আপনি একটা ইলেকশনের জন্য একটা শক্তিশালী দল বিএনপি, যারা এত মানে সাংগঠনিক শক্তি এবং তারা ইতিমধ্যেই যেভাবে মানে শক্তি সঞ্চয় করেছে অর্থনৈতিকভাবে এবং কীভাবে করেছে সেটা আপনারা জানেন। তো সেইখানে একটা নতুন দল হিসেবে আমাদের এই উদ্বেগ থাকবেই যে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে নিশ্চিত হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু কিছু সংস্কারের কথা বলেছে, যেমন একটা একক মঞ্চের মধ্যে সবাই এসে করবে, পোস্টার থাকবে না। আমরা দেখতে যাবো এগুলোর কী হলেন, এগুলো করেন আপনি। আমরা তো ইলেকশন করার জন্য দল করেছি, নাহলে তো আমরা মানে দল হতাম না। ফলে আমাদেরকে ওই আশ্বস্তটা মানে সরকারও করতে পারছে না, নির্বাচন কমিশনও করতে পারছে না। আর বিএনপি সবচেয়ে বড় দল হওয়ার ফলে আমরা যেটা আশা করেছিলাম যে ইলেকশন তো হবেই এবং সেখানে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশীদার, কিন্তু সংস্কারের প্রশ্নে তাদের আরও বেশি যদি কমিটমেন্ট আমরা দেখতে পেতাম, তাহলে এটা বাংলাদেশ মানে তাদের দলীয় এজেন্ডার বাইরে গিয়ে তারা যদি নেশনের এজেন্ডার প্রাধান্য দিত এই মুহূর্তে, তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হতো।